গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন। আজকের দিনটা আমাদের স্পেশাল, আশা করি সবাই বুঝতে পারছো। এত মাসের অবসানের ফল যে রেজাল্টটা এসছে আমাদের। কিসের রেজাল্ট সবাই জানা আছে তো? কি বলো তো? কবে আউট হয়েছে? হ্যাঁ, 14ই ডিসেম্বর আমাদের এসএসসি জিডি রেজাল্ট আউট হয়েছে। তো আমাদের কার্তিক স্যার আমাদের গুরু। আমরা সচরাচর কাকে গুরু মানে? সবার আগে মা বাবাকে। মা বাবার পরে কাকে রাখি? আমাদের শিক্ষাগুরুকে। আমাদের এখানে শিক্ষাগুরুকে আমাদের কার্তিক স্যার। তো কার্তিক স্যার এখান থেকে পড়াশুনো করে কিছু স্টুডেন্ট এই রেজাল্টে উত্তীর্ণ হয়েছে, সেই কারণে দিনটি আজকে আমরা পালন করছি ওনাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য। এই যে কয়েকজন স্টুডেন্ট উত্তীর্ণ হয়েছে, তো স্যারের ঠিক কি রকম অনুভূতি, স্যারের কি রকম লাগছে, আমরা স্যারের কাছ থেকে জেনে নেবো। স্যার, আপনি যদি একটু আমাদের কিছু বলেন খুব ভালো হয়। আচ্ছা, সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে আসার জন্য। বিশেষ করে যারা আমার সেন্টারে পড়ে সফলতা পেয়েছে, 14 ডিসেম্বর সম্ভবত রেজাল্ট ঘোষণা হয়েছে। তারপরে জানতে পেরেছি যে সেখানে আমাদের কিছু স্টুডেন্ট সফল হয়েছে, তার মধ্যে আজকে 5 জন উপস্থিত হয়েছে। তা আমরা একটু তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করব। সেখান থেকে একটা কথা বলি যে কম্পিটিশন লেভেলটা কিন্তু এখন প্রচন্ড টাফ, তাই না? আমরা দেখেছি যে বিভিন্ন কম্পিটিশন, যে কোনো কম্পিটিশনে খুব লড়াই করতে হচ্ছে। কারণ কয়েক বছর আগে যখন পড়াতাম তখন দেখতাম একটা মেয়ে এসে আমাকে বলেছিল যে স্যার আমি না কোয়ালিফাইড করেছি প্রিলিমিনারি। তা আমি অবাক হয়ে গেলাম, কারণ মেয়েটা আমার কাছে 15 দিনের মতো পড়েছিল, তাতেই বলছে যে আমি প্রিলিমিনারি কোয়ালিফাইড করেছি। অথচ সে খুব একটা পারতো না, মানে 20-র উপরে নাম্বার পাবে না, অথচ বলছে আমি প্রিলিমিনারি কোয়ালিফাইড। মানে রেজাল্ট দেখে সঙ্গে সঙ্গে আমাকে বলছে। তখন আমি কি ভাবলাম যে না, দুর্নীতি করতে পারে। তো দেখছি যে রেজাল্ট যখন কাট অফটা দেখলাম, তো সেখানে দেখছি যে ও পেয়েছে 13 কি 14 ছিল নাম্বারটা। এসটি কাস্ট ছিল, এসটির মধ্যে ছিল। তো 13-14 পেয়েও কিন্তু সে পাস করেছিল। তখন একটা সময় এমন ছিল যে 13-14 পেয়েও তুমি কি পাস করতে পারবে। তো সেই সময়টা কি এখন আছে? এখন এসটি দেখবা কাট অফ গুলো 30-এর উপরে চলে যায়, 30-এর নিচে থাকছে না। তার মানে জেনারেলটা ভাবো, জেনারেল 55-60 চলে যাচ্ছে। তার মানে কাট অফ প্রচন্ড হাই যাচ্ছে। কম্পিটিশন এখন মানে সেন্টার তো যেখানে সেখানে গড়ে উঠছে কিনা, এখন কম্পিটিশনটা প্রচন্ড হাই হয়ে যাচ্ছে। তো সাবধান থাকো, প্রিপারেশন ভালো করে নাও। আর আরেকটা কথা বলবো, কম্পিটিশনে সবসময় না ওই পরিশ্রমী ভ্যালু না, সবসময় পরিশ্রমের মাধ্যমেই যে সফলতা হবে সেটা না, পরিশ্রমের সঙ্গে কিন্তু ভাগ্যর দরকার আছে। তবে একটা কথা বারবার আমি বলি যে 100%-এর মধ্যে না 99% হচ্ছে তোমার পরিশ্রম, আর 1% হচ্ছে কি তোমার ভাগ্য। যদি তোমার ভাগ্য খারাপ থাকে তো ওই 1% তোমার 99%-কে পরাস্ত করে দেবে, ভাগ্যই সাথ দেবে না। এটা অনেকের জীবনে কিন্তু হয়। কিন্তু প্রিপারেশনটা এমন নিতে হবে। আমার কিছু স্টুডেন্ট আগে এরকম ঘটনা ঘটেছে যে কাট অফ ধরে নাও 40 আছে, তো কাট অফ 40, ও পেয়েছে ধরে নাও মোটামুটি 65-60। তো ওকে কি আর চিন্তা করতে হবে? ওকে কি ভাগ্যের কাছে আর করতে হবে যে আমার ভাগ্যে আছে কিনা চাকরি? ও জানে যে কাট অফ যখন 40 যাবে, আমার নাম্বার যখন 65-70, আমি নিশ্চিত কি চাকরি পাবো। তার মানে পরিশ্রমটাই মেন। কিন্তু পরিশ্রম করলে ওই 1% যে ভাগ্য না, ওটা পালিয়ে যাবে, তোমার কাছে থাকবে না। এটা তোমাকে কিন্তু ঠিক করতে হবে, যে পরিশ্রম তোমাকে ঠিকঠাক করতে হবে। আর আরেকটা বলি, তাই না, আমরা গাইডার হিসেবে কাজ করব তোমার জন্য, অবশ্যই আমরা গাইডার হিসেবে কাজ করব। কিন্তু তোমার পায়ের নিচে যে মাটিটা না, তোমাকেই শক্ত করতে হবে। মানে তোমার স্বপ্ন তোমাকেই পূর্ণ করতে হবে, কেউ পূর্ণ করে দেবে না। কিন্তু আমরা অবশ্যই গাইড করব। আর একটা কথা আমি বারবার বলি, যে কথাটা খুব ইম্পর্টেন্ট, যে তুমি নিজের জীবনে তুমি বারবার তুমি ঘুমাও, তুমি ঘুমিয়ে যাও, কিন্তু মনে রাখবে স্বপ্নকে কখনো ঘুমোতে দিবে না। ঠিক আছে? এই কথাগুলো মাথায় রেখে তুমি কাজ করো, দেখবে সামনে এগিয়ে যাবে। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ সকলকে, ভালো থেকো। স্যারের জন্য সবাই একটা হাততালি দেবে। স্যারের এত সুন্দর মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখার জন্য সত্যি ওনাকে কৃতজ্ঞতা জানাই। কারণ সত্যি তো শুধু পরিশ্রম করলেও হবে না, আমাদের ভাগ্যটাও দরকার। তার সাথে আমাদের কিছু উপস্থিত বুদ্ধি, চোখ কান খোলা রেখে চলতে হবে, যেহেতু আমাদের এখন ভীষণ কম্পিটিশন লেভেলটা চলে এসছে। যাই হোক, আমরা এখন যে কারণে আজকে আমরা অনুষ্ঠানটি করছি, আমরা এখন তাদেরকে সম্বর্ধনা জানাবো। তো প্রথমত সম্বর্ধনা জানাবো সঞ্জিত রায়কে। স্যারকে বিনীত অনুরোধ করছি ওনাকে সম্বর্ধনা জানানোর জন্য। সবাই হাততালি দেবে। এত পরিশ্রম করার পর আজকে এই জায়গায় আসতে পেরেছে। তোমাদেরও লক্ষ্য রাখা উচিত যে কিভাবে পরিশ্রম করলে কিভাবে কি করা যেতে পারে, তবে তোমরা নেক্সট এই জায়গায় আসতে পারবে। টার্গেটে এই জায়গায় আসা দরকার, এই জায়গায় টার্গেটে রাখা উচিত। এরপরে আমরা সম্বর্ধনা জানাবো বিশ্বজিৎ মাহাতোকে। স্যার প্লিজ আপনি একটু সবাই হাততালি দেবে। দিন রাত এক করে খেটে আজকে এই জায়গায় বিশ্বজিৎ মাহাতো আসতে পেরেছে। তো তোমাদের লক্ষ্য হওয়া উচিত যে বিশ্বজিতের জায়গায় আমরা এসেছি। জোরে হাততালি। নেক্সট আমরা বরণ করে নিতে চলেছি বরুণ চৌধুরীকে। স্যার প্লিজ।
সবাই হাততালি দেবে। আর নেক্সট আমরা বরণ করে নিতে চলেছি অনুজ ঠাকুরকে। সবাই হাততালি দেবে। নাম ঠাকুর ঠাকুরের মতো কাজ করেছে। এত পরিশ্রম করার পর যে আজকে এই জায়গাটা তারা মানে আসন গ্রহণ করেছে দিন রাত খাটার পর, তো সবার জন্য একটু জোরে হাততালি হবে। আমরা এখন জেনে নেব যে আজকে যে দিনটা ওনাদের লাইফে, মানে আজকে যে দিনটা আমরা উদযাপন করছি বা যে কারণে করা হচ্ছে, কিসের কারণে করা হচ্ছে, কিভাবে তারা এই জায়গায় মানে পৌঁছেছে, তো আমাদের লক্ষ্য কি রাখা উচিত, কি হওয়া উচিত, কিভাবে করলে কিভাবে আমরা এই জায়গায় যেতে পারবো বা ভালো জায়গায় আরো যেতে পারবে। অনেকের অনেক স্বপ্ন থাকে, অনেক রকমের থাকে, তাই না? তো প্রত্যেকটা স্বপ্নের পিছনে তো আমাদের ছুটতে হয়। তো প্রত্যেকটা শুধু ছুটলেই হবে না, সবাই কিন্তু ছোটে, কিন্তু যেহেতু কম্পিটিশন লেভেলটা এত হাই হয়ে গেছে সবাই কিন্তু ছোটে, কিন্তু ছোটার মতো ছুটতে হবে, ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে, কিভাবে চলতে হবে। তো আমরা দুটো মূল্যবান বক্তব্য জেনে নেব। আচ্ছা, আমরা একটু চলে যাব পরিচয় পর্বে, একটু ওদের কাছ থেকে কিছু শুনে নেবো, তাই না? আচ্ছা, এবারে আমরা চলে আসছি সঞ্জিত রয়ের কাছে। সঞ্জিত রয়, তুমি তো, তোমার নাম্বার কত আছে জানো? 105.5। 105.5। আচ্ছা, তুমি হচ্ছে কিসে বিএসএফ হয়েছে? যাই হোক, ও বিএসএফ হয়েছে 105.5, তাই না? নাম্বারটা অনেকটাই, কিন্তু এখনকার দিনে এগুলো নাম্বার তোলা একটু টাফ হয়ে যাচ্ছে। তবে ওই নাম্বারটা তুলেছি অল্পর জন্য, কিন্তু কারণ 105 মানে কাট অফ গেছে, 105 গেছে কাট অফ, সেখান থেকে 105.5 পেয়েছে, মানে পয়েন্টে কিন্তু বেঁচে গেছে। ঠিক আছে, তার জন্য খুব ভালো লাগছে, খুব লাকি ও আর কি, অল্পের জন্য বেঁচে গেছে। তো এটাও কিন্তু তুলতে অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে। ও সম্ভবত গতবার তুমি মনে হয় মেডিকেল আনফিট হয়েছিল, কিন্তু তারপরে এবার কিন্তু মেডিকেলে ফিট হয়ে সেই জায়গাটা জয় করে নিয়েছে। খুব কঠোর পরিশ্রম করতে হয় জায়গাগুলো, ডিফেন্স মানে তো কঠোর পরিশ্রম। তো আমরা একটু শুনে নেব তার কাছ থেকে, তার যে জার্নি, তার কিছু ভেতরের গল্প আমরা একটু শুনে নিই তোমাদের কাছ থেকে। না, প্রথম কথা হচ্ছে যে কোনো কম্পিটিটিভ এক্সামে লড়াই করতে হলে আমাদের পড়াশোনাটাকে রানিং রাখতে হয়। যে কোনো এক্সামে আমরা শুধু লক্ষ্য রাখি যে আমাদের একটা টার্গেট করতে হয়, যে শুধু যদি আমি এসএসসি জিডি টার্গেট করি তো এসএসসি জিডির জন্য পড়তে হয়, তাছাড়া অন্যান্য এক্সামের জন্য কিন্তু আমরা পড়ি না। এটা এই জিনিসটা কিন্তু ভুল। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদেরকে সব বিষয় কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে হয়। আমরা যখন এসএসসি জিডি নোটিফিকেশন আসে শুধু ওটাকেই টার্গেট করে কিন্তু পড়ি। এই জিনিসটা বারবার আমরা ভুল করি বলে আমরা কিন্তু ব্যর্থতা পাই। যেমন গত বছর আমি মেডিকেলে আনফিট হওয়ার পর এই ভুলটা আমি দেখতে পাই, কারণ আমি অন্যান্য বিষয় কিন্তু যেমন ডাব্লিউপি আছে, কলকাতা পুলিশ আছে, এই বিষয়গুলোতে আমি কিন্তু সেরকম পড়াশোনা করতাম না। তাই একই সিলেবাস, কিন্তু মনে করো যে জিকেটা একটু বেশি পড়তে হতো বা অন্যান্য বিষয় বেশি পড়তে হতো, কিন্তু সেই সম্পর্কে আমরা অত সেরকম পড়াশোনা করতাম না। এই জন্যে যখন আমরা জিডিতে কোনো মেডিকেল আনফিট হয়ে যায় বা কোনো কারণবশত যখন আমরা আনফিট হয়ে যাবে, বের হয়ে যায় জিডি থেকে, যেমন আমাদের ডিফেন্স লাইনারে মানে জিডিতে বেশি স্বপ্ন থাকে, এখানে সব ছেলেমেয়েরই বেশি স্বপ্ন থাকে ডিফেন্স লাইনে। অন্যান্য তো সেরকম আমাদের রাজ্যে সেরকম চাকরি তো নেই, একমাত্র ডিফেন্স লাইনটাই বেশি খোলা থাকে, তো আমরা বেশি স্বপ্ন দেখি ডিফেন্স লাইনে। কিন্তু যখন আমরা সেই সম্পর্কে পড়াশোনা করি বা সেই জায়গা থেকে অর্জন করার জন্য যখন আমরা পড়াশোনা করি, যখন আমরা কোনো কারণবশত যখন আনফিট হয়ে যায়, তখন আমাদের জীবনটা একদম পুরো অন্ধকার হয়ে যায়, যেমনটা গত বছর আমার লাইফে হয়েছে। কারণ আমি ডাব্লিউপির জন্য বা কলকাতা পুলিশ জন্য একই সিলেবাস পড়তে হয়, কিন্তু সেই মানে একটু আলাদা, কিন্তু সেই জায়গাগুলোতে আমরা পড়তাম না। এই জিনিসটা আমরা বারবার ভুল করি, তখন যখন আনফিট হয়ে যায় তখন আমরা ব্যর্থতা প্রকাশ করি। কিন্তু এই ভুল করলে চলবে না। এখানে যত সব স্টুডেন্ট আছে সব ভালোভাবে পড়তে হবে। যে কোনো জন্য একটা এক্সাম আমি ক্র্যাক করতে পারি ভালোভাবে, পড়াশোনাটাকে রানিং চালাতে হবে। আমি ফিজিক্যাল কোয়ালিফাই করে গেলাম তা বলে পড়বো না, ছেড়ে দেবো, আমি একবারে এই অ্যাটেম্পটে চাকরি পেয়ে যাব, এই জিনিসটা ভুল একদম। পড়াশোনা যাই হয়ে যাক, ফিজিক্যাল পাস করি, মেডিকেল পাস করি, পড়াশোনাটাকে রানিং চালাতে হবে। এই পড়াশোনা যখন থেমে যায় তখন আমাদের মাথা, আর যখন আনফিট হয়ে যায় তখন আমাদের মাথা কাজ করে না, আবার পড়াশোনাটাকে চালু করতে হবে, আবার নিজের মনোবলটাকে বাড়াতে হবে, সেই এনার্জিটা আসে না। আর যখন আমরা পড়াশোনাটাকে রানিং চালিয়ে যাই, একটা পেলাম না আরেকটা অন্য চাকরি হবে। যেমন ডিফেন্স লাইন, আমরা এসএসসি জিডি যদি আনফিট হয়ে যায়, যদি এটাতে না হতাম, যদি পড়াশোনাটাকে রানিং রাখতাম, তাহলে হয়তো ডাব্লিউপি বা কলকাতা পুলিশ যে কোনো একটা এক্সামে আমরা লড়াই করতে পারতাম, নিজের পোস্টটাকে বাঁচিয়ে রাখতে পারতাম বা নিতে পারতাম। এই জিনিসটা আমরা কিন্তু অনেক স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট লাইফে অনেক এই ভুলটা কিন্তু হয়ে থাকে। এই ভুলটা আমি আশা করছি এই ভুলটা কেউ করো না, নাহলে
পরবর্তী বয়স বেড়ে যাবে, চাকরি হবে না, আমাদের মাথাতে অনেক প্রেশার আসবে, এই প্রেশারে বাড়ি থেকে রাখতে চাইবে না, বাইরে যেতে বলবে, ছেলেদের লাইফে বলছি আমি, বাইরে যেতে বলবে, টাকা ইনকাম করতে বলবে। এই ভুলগুলো যখন মানে যদি হয় তাহলে কিন্তু খুবই মুশকিল। এই ভুলগুলোর জন্য দয়া করে আমি বলছি এই ভুল যেন কারো না হয়। পড়াশোনাটাকে রানিং রাখ, নিজের বেস্ট টাকা দিয়ে পড়াশোনাকে চালিয়ে যাও। আমি গ্যারেন্টি নিশ্চিত এখানে যতজন আছে সবাই চাকরি পাবে একদিন না একদিন। আমিও একদম বোর্ডিং স্টুডেন্ট ছিলাম। আমি ম্যাথে অঙ্কে আমি 5 to 9 পর্যন্ত আমি কোনোদিন অঙ্কে পাস করতে পারিনি। আমি এতটা হার্ড ওয়ার্ক করছি, এবার 20টায় অঙ্কতে 20টাই ঠিক করে আসছি। জোরে হাত তালি হবে। মানে পরিশ্রমটাকে নিজের একদম শীর্ষে নিয়ে যেতে হবে। কেন পারবো না? ও যদি পারে তো আমি কেন পারবো না? ওর মধ্যে কি কমতি আছে, আমার মধ্যে কি কমতি আছে, ও পারলে আমি কেন পারবো না? করতে হবে, নিজের লড়াইটা, নিজের হাতটাকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে, আর নিজেকে একটা পোস্ট নিজেকে নিতেই হবে, যেই করে হোক। থ্যাংক ইউ স্যার, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। জোরে হাত তালি দেবে। আচ্ছা, এবারে আমরা আমাদের পরবর্তী একজন স্টুডেন্ট, নাম হচ্ছে বিশ্বজিৎ মাহাতো, যে বহুদিন ধরে আমাদের সেন্টারে পড়েছে এবং লাস্ট অব্দি সে কি সফল হলো। আর সম্ভবত গতবার তুমি কমপ্লিট করেছিলে না, ফাইনাল মেরিটে আসতে পারোনি। আচ্ছা আচ্ছা, তোমার গতবার স্কোর ছিল কত? গতবার 59। গতবার স্কোর ছিল 59। আচ্ছা আচ্ছা, 59। আচ্ছা, এবার তো তুমি সিলেক্ট হলে, তাই না? তুমি এবার সিআইএসএফ এ সিলেক্ট হয়েছো, তো তোমার স্কোরটা কত ছিল বলো তো? 119। 119, খুব ভালো একটা স্কোর কিন্তু। হ্যাঁ, স্কোরটা পেতে গেলে প্রচন্ড পরিশ্রম করতে হয়, তা তোমরা সকলেই জানো যারা প্রিপারেশন নিচ্ছ। তো যাই হোক, খুব ভালো লাগলো যে সিআইএসএফ এ সিলেক্ট হয়েছো। তো আমরা তোমার কাছ থেকে একটু তোমার যে জার্নি, জীবনযাত্রা, কি করলে, কিভাবে প্রিপারেশন নিলে, সেটা নিয়ে একটু শুনবো। দুই একটা কথা তুমি আমাদের যে পরবর্তী স্টুডেন্ট রয়েছে এটা যাতে লড়াই করতে পারে সেটা একটু মোটিভেট করো, তাই না? প্রথমে ধন্যবাদ জানাই কার্তিক স্যারকে এবং এখানে উপস্থিত সকলকে। আমি হচ্ছে 2022 সাল থেকে সম্ভবত আমি পড়তে শুরু করি কোচিং সেন্টারে। এখানে 22-এ পড়লাম। 22-এ পড়ার পর আমি এক্সাম দিলাম জিডির। ওই এক্সামে আমি একটুর জন্য, যেটা বললো ফাইনাল মেরিট থেকে, আমি বাদ হয়ে গেলাম, ওখানে পেলাম না আর কি। তারপরে ফের আমি প্রিপারেশন শুরু করি এবং 2024 সালে আমি সিআইএসএফ এ সিলেক্টেড হয়েছি। বর্তমানে যেটা রেজাল্ট দিল 14 ডিসেম্বর, ওখান থেকে আমি সিআইএসএফ এ সিলেক্টেড হয়েছি এবং কার্তিক স্যারের এখান থেকে আমি প্রচুর হেল্প পেয়েছি এবং এখান থেকে পড়াশোনা করে মানে অনেকটা হয়েছে। তার সঙ্গে আছে আমার বাড়ির বাবা মা আমাকে প্রচুর সাহায্য করেছে, মানে পড়াশোনার ক্ষেত্রে প্রচুর, মানে আমাকে অন্যান্য কাজ করায়নি, তার বদলে পড়াশোনা করাইছে। মানে আমার যে 25 বছর বয়স কিনা, এই বয়সে মানে হচ্ছে বাবা মা আমাকে প্রচুর সাহায্য করেছে। এই কারণে হয়তো আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আর তারপরে হচ্ছে তোমরা হয়তো এখানে যারা যারা পড়ছে কিনা সকলে চাকরি পাবে, সত্যি কথা বলতে সকলে, সেই চেষ্টাগুলো সকলে পাবে। আমি এর আগেবার 59 পেলাম, এরপর ডবল নাম্বার হয়ে গেছে। চেষ্টাগুলো ওখান থেকে মানে পরিশ্রম করেছে, ওখান থেকে কিন্তু ভালো রেজাল্ট এসছে। তোমরা যদি চেষ্টাগুলো সকলের ভালো রেজাল্ট আসবে এবং এখান থেকে তোমরা প্রতিদিন কোচিং সেন্টারে আসবে এবং বাড়িতে পড়াশোনা করবে, তাহলে কিন্তু ভালো নাম্বার চলে আসবে। আর কার্তিক স্যারের যে সমস্ত যেগুলো মানে বলবে, ঠিক আছে, তোমাদেরকে সেগুলো কিন্তু তোমাদেরকে মানে পয়েন্ট টু পয়েন্ট ফলো করতে হবে, আর এই হচ্ছে আমার বক্তব্য। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ মাহাতোকে। এবারে আমরা পরবর্তী যে সফল আমাদের স্টুডেন্ট বসে আছে, নাম হচ্ছে বরুণ চৌধুরী। ও সিআইএসএফ এ সিলেক্ট হয়েছে। এটা হাততালি হবে তো নাকি? সিআইএসএফ পোস্ট কিন্তু ফার্স্ট চয়েস, তাই না? ফার্স্ট চয়েসে কিন্তু সিলেক্ট হওয়া কিন্তু যেমন তেমন না, লড়াই করতে হয় অনেক। তো তোমার স্কোরটা কত আছে জানো? 120.5। 120.5, হাততালি হবে একটা নাকি? আমাদের সেন্টারে পড়েছে 120.5 স্কোর করেছে। খুব সুন্দর, অসাধারণ পারফরমেন্স করেছে। তো আমরা একটু তার কাছ থেকে শুনে নেব তার যে জীবনের জার্নি, তাই না? স্যার, আমি জানতে চাই ক ঘন্টা করে পড়াশোনা করতে, কি করতো? ঠিক ঠিক, আরেকজন সিআরপিএফ টেটসন। ও সিআরপিএফ ট্রেডসম্যান, ওটা তো হয়ে গেছে না? একটা হাততালি হবে। ডবল সিলেকশন, 102 রেজাল্ট। 14 তারিখে দিয়েছে একটা রেজাল্ট, আজ কালকে গতকাল দিয়েছে একটা রেজাল্ট, আবার ডবল সিলেকশন হয়েছে। খুব ভালো লাগলো শুনে। তো তুমি তোমার যে জীবনের জার্নি সেটা একটু শোনাও, যাতে ওরা একটু মোটিভেটেড হয়, নেক্সটে যাতে ভালো করে প্রিপারেশন নিতে পারে। প্রথমে আমি কিছু বলার আগে আমি আমার মাননীয় শ্রী কার্তিক মহাশয়কে আমার প্রণাম জানাই এবং আমার যে ছোট ভাই বোন আছো, দাদা আছো, সবাইকে আমার ভালোবাসা জানাই ও বড় দাদাদের প্রণাম জানাই। তো আমি বলতে চাইছি যে আমি 3 বছর থেকে এটার জন্য প্রিপারেশন নিচ্ছি, এসএসসি জিডির জন্য। 2021 থেকে শুরু করেছিলাম আমি। 2021-এ পড়াশোনা করেছিলাম, সব ঠিক পড়াশোনা করেছিলাম কার্তিকদার কাছ থেকে, এখানে কোচিং থেকে। তো প্রথম থেকে স্টার্ট করছিলাম, ভালোই পড়াশোনা চলছিল, সব ঠিকঠাক ছিল। কিন্তু মেডিকেলে গিয়ে আমি আটকে যাই, সব ঠিক ছিল।
তো মেডিকেল থেকে ওখানে বের হয়ে যায়। এখান থেকেই দুজন আমার দাদারা, একটা হচ্ছে রাজুদা, একটা অমৃতদা, দুজনই এখান থেকে চাকরি পেয়ে যায় সিআইএসএফ এ। কিন্তু আমি সেই বছর মেডিকেলে বাদ হয়ে যায়, তার জন্য আমার হয় না। তারপর আবার আমি এখানে পড়াশোনা চালিয়ে যাই। আবার 2023-এ যখন বেরোয় ভ্যাকেন্সি, তো 2023-এরটাও আমার মেডিকেল আনফিট হয়ে যায়। সব কিছু পাস করি কিন্তু লাস্টে মেডিকেলে আনফিট হয়ে যায়। তো এবার 2024-এ এবার সব কিছু ক্লিয়ার হয়েছে, আমার মেডিকেলও ক্লিয়ার হয়েছে। এই তো কালকে রেজাল্ট বেরিয়েছে, কালকে আমি সিলেক্ট হয়েছি সিআইএসএফে। তো পড়াশোনার দিক থেকে বলছি যে আমি মানে 3 বছর যে আমার যে জার্নি ছিল, 3 বছর জার্নিতে আমি প্রচুর পরিশ্রম করেছি। পরিশ্রম বলতে হচ্ছে পড়াশোনাটা আমি নিজে প্রত্যেকদিন চালিয়ে যেতাম ঠিকঠাক করে। তো আমার অঙ্কতে প্রথমে কমজোরি ছিল, কিন্তু অঙ্কতে এখানে কার্তিকদার এখানে এসে নিয়ে আমি অঙ্কতে ভালোভাবে বুঝতে পেরেছি, শিখতে পেরেছি কার্তিকদার কাছ থেকে। আর হিন্দি গ্রামারটা আরো ভালো করে শেখা হয়েছে এখান থেকে। তো তোমরা সবাই ভালো করে পড়াশোনা করবে আর মন দিয়ে পড়াশোনা করবে, তো ঠিক অবশ্যই তোমাদের মানে যেগুলো গন্তব্যস্থল আছে ঠিক পৌঁছে যাবে। তো তোমাদের আরো বলছি, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমরা এখন মানে যখন পড়াশোনা চলাকালীন পড়াশোনাও করবে, প্লাস তোমরা ইউটিউবে যে ইউটিউব বলছি না, মক টেস্ট যে হয় তোমাদের অন্য অ্যাপসে যে মক টেস্ট থাকে, তো তোমরা মক টেস্ট প্রত্যেকদিন এভরিডে মানে পরীক্ষার আগে যখন পরীক্ষার আগে থেকে 1 মাস আগে থেকে তোমরা প্রত্যেকদিন মক যেখান থেকেই হোক, কার্তিক স্যারের এখান থেকে হোক বা অন্যান্য অ্যাপস থেকে হোক বা যেখান থেকে হোক, প্রত্যেকদিন এভরিডে মানে মক টেস্ট তোমাদের লাগানো উচিত। আর মক টেস্ট আর এখানে প্রত্যেকদিন মানে ভালো করে প্র্যাকটিস, সব বিষয়ে ভালো করে প্র্যাকটিস করা দরকার। তখনই তোমার মানে যে কোনো বিষয়, অঙ্ক হোক, রিজনিং হোক বা গ্রামার হোক, তোমার মক টেস্টের মাধ্যমে আর প্র্যাকটিস সেটের মাধ্যমে তোমার মানে জিনিসটা ইমপ্রুভ হবে। না তো মক টেস্ট আর প্র্যাকটিস সেট না করলে জিনিসগুলো ইমপ্রুভ হয় না। তো আমি এইভাবে করেছি নিজের, তার জন্য আজকে আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। খুব সুন্দর বললো হচ্ছে বরুণ চৌধুরী। তো আমি একটা কথা বলি, আমার সেন্টারে ও অনেক স্কোর করেছে, 120.5 অনেক স্কোর। তো ওর থেকেও একটা স্টুডেন্ট অনেক ভালো স্কোর করেছিল, মানে এই যে প্রসেসটা পার হলো জিডির। কিন্তু কপাল খারাপ যে ও হাইট আনফিট হয়ে যায়, সম্ভবত 132 স্কোর করেছিল। হাততালিতে হবে নাকি? আমার সেন্টার থেকে 132 আমার একটা স্টুডেন্ট স্কোর করেছিল, কিন্তু সে গতবার যে সিলেকশন হয়েছিল সেখানে কিন্তু চেস্টে বাদ যায়। সেই স্টুডেন্টটা সেখানেও ভালো স্কোর করেছিল, সেখান থেকে বাদ যায়। কিন্তু এইবার সে 132 স্কোর করেছিল। সে চেস্ট নিয়ে অনেক কিছু করেছিল এবং সেটাতে ভাবছিল যে এটাতে কোনো প্রবলেম আমার হবে না। কিন্তু কপালটা খারাপ কি, গিয়ে আবার চেস্টের প্রবলেম হয়নি, হাইটে বাদ দিয়ে দিয়েছে। অর্থাৎ গতবার সে হাইটে ফিট হয়েছিল, এবার সে হাইটে আনফিট হয়েছে। জানি না এগুলো কেন হচ্ছে, হাইট মানুষের কমে যায় নাকি জানি না, কিন্তু এটা কেন করছে এরকম জানি না, যে গতবার হাইট ফিট এবার আনফিট, অথচ চেস্ট ওই ঠিক করে নিয়েছে। তো এরকম দুঃখের ঘটনা কি বলবো আমার সেন্টারে ঘটেছে আর কি। যে ছেলেটা এখনো বাড়িতেই আছে, ও কোনো মতে আমার কথা শুনছে না কোনো মতেই। তো যাই হোক, আমি ওকে আশা রাখবো পরবর্তীতে ও সিলেক্ট হবে। ওর আমি মঙ্গল কামনা করছি, যাতে কোনোভাবেই কোনো একটা জায়গাতে যাক, আশা রাখছি ভালো পারফরমেন্স করে ছেলেটা। তো এবার আমি একটু চলে যাব, পরবর্তী একজন আছে যে তুমি কিছু বলবা? আচ্ছা, একজন আছে যে একটু লজ্জা পাই এগুলো তো বলতে, হ্যাঁ, তো আমি ওকে কিছু বলছি না। এবারে আমরা চলে যাব আমার প্রিয় স্টুডেন্টদের মধ্যে অন্যতম একজন অনুজ ঠাকুরের কাছে। তো তার ব্যাপারে বলি যে সে 111 স্কোর করেছে সিআরপিএফ এ এবং সে সিলেক্টেড হয়েছে। তো তার পরিবার পুরো সাকসেস ফ্যামিলি বলতে পারি আমি, কারণ তার পরিবারে তার এক দাদা আর্মিতে আছে, এক দাদা বিএসএফ এ আছে, এক দাদা পুলিশে রয়েছে এবং ওর বাবা হচ্ছে রাজ্য পুলিশের এসআই পদে রয়েছেন। খুব ভালো একটা সাকসেস ফ্যামিলি আর কি পরিণত হয়েছে। তো আমরা একটু শুনে নেব তার মুখ থেকে তার যে প্রিপারেশন, তার জীবন কিছু কথা। তো এবার আমরা অনুজের কাছ থেকে কিছু শুনে নেব। নমস্কার সব দাদা দিদি বা সবাইকে প্রণাম। আমার নাম অনুজ ঠাকুর। দাদা যা বললো সবই। আর আমি 2019 থেকে পড়াশোনা শুরু করেছিলাম এখানে, কিন্তু সিরিয়াস ভাবে পড়িনি, ঠিক আছে। মানে দাদা বাবা চাকরি করে, কোনো কিছু করার ইচ্ছা ছিল না। এখানে আসছিলাম সব বন্ধুদের সাথে, তারপরে আবার নতুন করে শুরু করলাম। কার্তিক দা বললো যে এইভাবে ছাড়লে হয়। তারপর 2021 থেকে করোনার পর থেকে মনের মধ্যে নিয়েছিলাম যে এই যে 2002 বছরটা যে গেল, মানে বেকার ভাবে সবার কাছে, দাদার কাছে টাকা চাওয়া, বাবার কাছে টাকা চাওয়া, ওই লজ্জাটা খুব খারাপ। ওই জিনিসটা দেখে খুব খারাপ লাগলো যে না, টাকা পয়সা চাইতে এখন ইচ্ছা করে না। আর বাড়িতে একটু ছোট ছোট করে টিউশন পড়াতাম বাচ্চাদের, ওইভাবে করতে করতে এখন এই জিডির জন্য খাটছিলাম। কারণ ডাব্লিউবি আমার ইচ্ছা ছিল স্টেট পুলিশে যাওয়ার, কারণ সবাই ফ্যামিলিতে আছে, বাবা এসআই, দাদা র্যাফে আছে, আর আবার 2 কাকুর ছেলে ওরা আর্মি বিএসএফ এ আছে। তো আমি ইচ্ছা করছিলাম যে আমি যাব সেন্ট্রালে, যাবো না, আমার ইচ্ছা ছিল স্টেটে যাওয়া। তো স্টেটে ভাবছিলাম হবে, কিন্তু যে দুর্নীতির অভাব চলছে সব দিকে, আর বাজারে স্কুলে এই কি বলে ওটা, চাকরি নেই বাজারে। যাই হোক, তো ডাব্লিউবি অনেকজন ফর্ম ফিল আপ করে রেখেছে, কে এখন ফর্ম ফিল আপ, এখন রেজাল্ট মানে পরীক্ষা এখন আসেনি, আমরাও ওইভাবেই বসে আছি। কিন্তু জিডিতে আমার যাওয়ার একটাই লক্ষ্য, যে দেখি কি হয় না হয়, পড়াশোনা একই সব। তো গিয়েছি ওটাতে, তো
আমার এটা সেকেন্ড অ্যাটেম্প্ট 2024টা। 2023-এ দিয়েছিলাম একটা, তো ওটাতে আমি মানে ফিজিক্যালে গিয়েছিলাম, তো মাঠে দৌড়াতে পারিনি, এক কথায় প্রচুর কষ্ট হয়েছিল দৌড়াতে। আমি বুঝতেই পারছো, ছোট থেকে আদর যত্নে ছোট ছেলে আমি, আর প্রচুর কষ্ট করে অত ছেলেপেলে যারা যায় ওরা কষ্টতেই যায়, আর আমি অত কষ্ট করিনি জীবনে। আর আমি ওখানে যাই 10 সেকেন্ড কি 20 সেকেন্ডের জন্য আমি আটকে গিয়েছিলাম। 24 মিনিটে দৌড়াতে হয়, তো আমি 24 মিনিট 20 সেকেন্ড লেগে গিয়েছিল সামথিং, তো ওটাতে হয়নি। তারপর ভাবলাম যে কি হবে না হবে, তো 2023টা বাড়লো, তো 26,000 ভ্যাকেন্সি, তখন ছিল 50,000 ভ্যাকেন্সি 2023-এ। 2024টা ভাবলাম যে এইবার একটু জোর দিতে হবে, কারণ এটা প্রত্যেক বছর রেগুলার হচ্ছে। তো এটাতে ছিল 26,000 ভ্যাকেন্সি, ভাবলাম 50,000-এ হলো না, তো 26,000 কি হবে, কিন্তু ভাবলাম যে না, দেখি এটা জোর দেওয়া যাক। কার্তিকদাও বলছিল, তারপর কার্তিকদার কাছে আসলাম, বাড়িতে ইউটিউবে ফলো করলাম, করতে করতে দেখা গেল 26,000 থেকে 20,000 এক্সট্রা বেড়ে গেল, আরো মন খুশি হয়ে গেল। কিন্তু অনেক অপেক্ষা করিয়েছে, ফেব্রুয়ারিতে পরীক্ষা দিয়েছিলাম, রেজাল্ট দিয়েছে জুলাই থেকে এই তোমার সেপ্টেম্বরে হলো মাঠ। আর ফার্স্টে মাঠ ছিল আমার 27 তারিখে। আর মাঠ প্রচুর কষ্ট করেছি। আর অ্যাকচুয়াল কি মাঠ যখন প্র্যাকটিস করেছিলাম, আমার বাবাও খুব জোর দিয়েছিল আমার উপরে, মানে বাবা তখন ট্রেনিং এ ছিল, এক কথায় সাব ইন্সপেক্টরের ট্রেনিং এ ছিল। তখন বলছিল যে রেগুলার দৌড়াবি, দুপুরেও দৌড়াতাম, কোনোদিন দুপুরে ভাবিনি দৌড়াতে যাবো। তো খাড়া দুপুরেও দৌড়াতে গিয়েছিলাম এত রোদের মধ্যে, স্টেশনে আমাদের দৌলতপুর। ওইভাবে করে এত দূর আমি আসলাম। আর ভেবেছিলাম যে হবে কি হবে না, ছেলেপেলে সবার নাম্বার অনেক, আমার নাম্বারও কিছুটা ভালো আছে, কিন্তু সবাই তো তাই হোক সিআরপিএফে পেলাম, খুব ভালো লাগছে। কিন্তু কার্তিকদার কাছে পড়ে সত্যি খুব অনেকটা উপকার হয়েছে, আর কার্তিকদা অনেক হেল্প করেছে আমার। বাস্তব কথা যে যখনই ফোন করি কার্তিকদাকে অনেক বিরক্ত করেছি আমি ফোন করে, যে দাদা এটা হবে, আমার হবে। মেডিকেল ফিট জবে থেকে হয়েছে, আমি অক্টোবর থেকে বসেছিলাম বাড়িতে, কার্তিকদাকে বারবার করে ফোন করতাম, কার্তিকদা মানে বিরক্ত হয়ে গেছে, যাই হোক, যে দাদা আমার হবে তো, আমার হবে তো। আর বাড়ি থেকে একটু প্রেশারও ছিল যে সবাই করছে, আমিও কেন করব না, আর টাকা চাইতেও লজ্জা লাগলো, বারবার বললাম ওটাই। তো এইভাবে করেই মোটিভেশন নিয়ে নিজেই আসি। আর কোনোদিনও আমাকে বলেনি কেউ চাকরি করবে হ্যান ত্যান, কিন্তু টাকা চাইতে যে লজ্জা লাগে ওই জিনিসটা ফেস করেছি বলেই আজকে আমি এতদূর। আর কিছু বলবো না, সবাই সাকসেস হবে ভালো করে পড়লে। আর আশা করা যায় যে আমিও দেখতে পাবো ফেসবুক থেকে, ইউটিউব থেকে, যেন যারা যারা দাদারা আছো সবাই এখানে আসবে আমার মতো। আর অল দ্য বেস্ট সবাইকে, এটা বলে শেষ করবো আমার বক্তব্য। খুব সুন্দর বললো অনুজ, যাই হোক খুব ভালো লাগলো তারা এসেছে আমার ডাকে। আর সকলেই যারা রয়েছে এখানে, যারা সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে, সকলেই খুব সুন্দর বলেছে। তারা সকলেই তাদের যে জীবনের কথা, তাদের যে কিভাবে তারা প্রিপারেশন নিয়েছে সেই ব্যাপারগুলো বললো, সত্যি খুব ভালো লেগেছে। তোমরা একটু মোটিভেট হও, কারণ আমি তো মোটিভেট তোমাদেরকে করি, তার সঙ্গে তারা যে বললো কথাগুলো সেগুলোকে ভালো করে নিজের মধ্যে ঢুকিয়ে নাও, যাতে পরবর্তীতে কাজে লাগে একটু হলেও। প্রিপারেশন এমনভাবে নিয়ে যাও যাতে পরবর্তীতে কাজে লাগে। আর একটা কথা বলি যে এরা কঠোর পরিশ্রম করে সফল হয়েছে, বুঝতে পারলে এক বছরে কমসে কম তো 1 বছর প্রিপারেশন নিতেই হয়। তো এরাও সেই একই 1 বছরের উপরে কারো 1 বছর প্রিপারেশন লেগেছে, তারপরে তারা সফল হয়েছে। আমি আশা রাখবো তোমরাও সেইভাবে লড়াই করতে হবে, সহজে চাকরি কিন্তু হবে না, তোমাকে ফাইট দিতে হবে। আজকে এইটুকুই থাকলো, সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থেকো।